প্রথম আলো যদি একটু দেখবেন যে এখানে 4 জন অস্ত্রধারী। এরা কারা? এরা কোথা থেকে এসছে? জাস্ট এটা আমি আরো কিছু ছবি দেখাচ্ছি। এই যে রামদা হাতে, এরা কোথা থেকে এসছে এখানে? হকি স্টিক হাতে। এই ছেলেটা যে স্বেচ্ছাসেবক লীগের সাবেক আপনার যে সভাপতি ছিলেন মোল্লা আবু কাউসারের সম্ভবত উনি রিলেটিভ। এই যে ইনি আপনার বন্দুক তাক করে আছেন, গুলি করছেন। আন্দোলন একটা শান্তিপূর্ণ কর্মসূচিকে সংঘাতের দিকে নিয়ে যাওয়ার জন্য যত ধরনের আয়োজন দরকার সবাই সম্পন্ন করেছে। তবে সমাজের ইতিহাসে কোনো ব্যর্থতার ছাপ নেই। আমাদেরকে যতভাবেই হোক দমন নিপীড়ন নির্যাতন করা হয়, আমার ভাইদেরকে শহীদ করা হয়, যেভাবে যত রকম অত্যাচার তারা করবে তত বেশি আমরা সফলতার দিকে এগিয়ে যাব। গতকালকে এবং গত পরশুদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব ঘোষণা দিলেন যে কোটা আন্দোলনকারীদেরকে দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট, তারা এই ব্যবস্থা নিবে। সরকারের একটি গুরুত্বপূর্ণ জায়গায় থেকে একটি যৌক্তিক আন্দোলনকে আজকে আমরা যে অবস্থায় নিয়ে দাঁড়িয়েছি এর দায় কি উনি এড়াতে পারেন? দেখুন, গতকালকে আমি জাস্ট শুধু যে ডকুমেন্টস গুলা পত্রিকায় এসছে, প্রথম আলো দেখাই। জাস্ট প্রথম আলো যদি একটু দেখবেন যে এখানে 4 জন অস্ত্রধারী। এরা কারা? এরা কোথা থেকে এসছে? জাস্ট এটা আমি আরো কিছু ছবি দেখাচ্ছি। এই যে রামদা হাতে, এরা কোথা থেকে এসছে এখানে? হকি স্টিক হাতে। এই ছেলেটা যে স্বেচ্ছাসেবক লীগের সাবেক আপনার যে সভাপতি ছিলেন মোল্লা আবু কাউসারের সম্ভবত উনি রিলেটিভ। এই যে ইনি আপনার বন্দুক তাক করে আছেন, গুলি করছেন। এখন এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এটার জন্য দায় কি? আমরা তো সেই শুরু থেকেই একটি শান্তিপূর্ণ আন্দোলন করেছিলাম। কেউ বলতে পারবে যে কোটা সংস্কার আন্দোলনকারীরা কোথাও একটা গাড়ির গ্লাসে টোকা দিয়েছে? কোথাও এদেশের কোন ধরনের জানমালের কোনো ক্ষতি করেছে? এইটা তো করতে পারবেন না। আমরা তো শান্তিপূর্ণ একটা আন্দোলনের মধ্যেই ছিলাম। তাহলে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে অশান্তি সৃষ্টি করলো কারা? এই অস্ত্রধারীরা কারা? এরা কোথা থেকে এসছে? আমার একটা প্রশ্ন এখানে যে এরা কি আসলে আইনের ঊর্ধ্বে? এরা কি এই সরকারকে পুলিশের সাথে থেকেই তারা এই গুলি চালিয়েছে? যখন গতকালকে শহীদুল্লাহ হলের সামনে যখন ছাত্রলীগ এলোপাতাড়ি গুলি চালাচ্ছিল পুলিশকে সাথে নিয়ে, জাস্ট তাহলে এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি করলো কারা? আমার ভাইদেরকে শহীদ করলো কারা? আমরা এতটুকু দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের ছাত্র সমাজের কোনো রক্ত এখনো পর্যন্ত বৃথা যায়নি। সেটা 52, 69, 71, 90, 2018 কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনে আমরা আসলে এটা আমাদের কাছে ইতিহাস। যে যৌক্তিক কোন দাবিতে ছাত্র সমাজ যদি তাদের রক্ত ঝরায় সেই আন্দোলন কখনো বিফল হয় না। ইনশাআল্লাহ আমরাও এই আন্দোলনের সফল হয়েই ঘরে ফিরবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু এই যে মাঝখানে যে আমার ভাই, আমার বন্ধু, আমার সহপাঠী, আমার সহযোদ্ধা যারা এই আন্দোলনে এসে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, তার পরিবারগুলোর আর্তনাদ যদি আপনাদের কর্ণকুহরে পৌঁছায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই দেশের জন্য এই মা মাটি মানুষের জন্য এই রাষ্ট্রের শিক্ষার্থীরা আসলে কতটুকু দিতে চায় এবং তাদের এই দিতে চাওয়ার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতাগুলো কোথায় কোথায়। আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে একটা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আমাদের দাবি আদায় করতে। সেটাকে সাংঘর্ষিক অবস্থায় রূপ নিল কারা বিশ্ববিদ্যালয়গুলোতে অস্ত্রের ঝনঝনানি দিল। আমি একটা ভিডিও দেখাই শর্টগান সহ, আপনারা জাস্ট একটু দেখবেন। আমি একটু ভিডিও দেখাচ্ছি আজকের আন্দোলনের কর্মসূচি। এখানে শর্টগান সহ, এই শর্টগানটা কোথা থেকে আসে? এরা কারা নিয়ে এসছে? এই ছাত্রলীগ যুবলীগের হাতে এই শর্টগান কে তুলে দিয়েছে? আমি যদি
খুব ফ্লুয়েন্টলি বলতে চাই, তাহলে আমি যদি বলি যে এটা সরকারের মাননীয় পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব তুলে দিয়েছে, সেটা কি খুব বেশি ভুল হবে? আমরা তো শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছিলাম। আমরা কেন শিক্ষার্থীরা তাদের প্রতিরোধ করার জন্য, আত্মরক্ষার জন্য কেন মানে প্রতিরোধের ব্যবস্থা নেবে? কেন বিশ্ববিদ্যালয়গুলোতে রাতভর নারকীয় তাণ্ডব চালাবে বাইরে বহিরাগত অছাত্র কুছাত্র টোকাইদের দিয়ে? টোকাই লীগ, আমি বলছি এটা। আপনি যদি খেয়াল করে দেখেন, প্রত্যেকটা ভিডিও যদি আপনি দেখেন, যাচাই বাছাই করেন, এখানে টোকাইদেরকে দিয়ে ক্যাম্পাস গুলোকে এই মরণাস্ত্র দিয়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনি একটা জিনিস শুনলে অবাক হবেন যে আমার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে নারী শিক্ষার্থী, নারী বন্ধুরা, শিক্ষার্থীরা যারা এই আন্দোলনে অংশ নিয়েছে, তাদেরকে আঘাত করার পাশাপাশি এমন ভাবে লাঞ্ছিত করা হয়েছে যেগুলা মানে সব মিডিয়াকে দূরে রেখে, সাংবাদিককে সরিয়ে রেখে এমন ভাবে লাঞ্ছিত করেছে। আপনারা খুব অল্প কিছু সংখ্যক ভিডিও ফুটেজ তো মিডিয়ায় এসছে, আপনারা দেখেছেন। এমন ভাবে লাঞ্ছিত করা হয়েছে যেটা আসলে এই 2024 সালে স্বাধীন বাংলাদেশে এসে আমাদেরকে এটা সহ্য করতে হবে। আমরা তো আমাদের পূর্বপুরুষ, আমার নানা বীর মুক্তিযোদ্ধা জনাব আলী হাওলাদার, আমি তার নাতি। আমাদের শরীরে তো মুক্তিযোদ্ধাদের রক্ত প্রবাহিত হয়। মানে 1971-এ আমার আম্মার থেকে আমাদের গল্পগুলো শোনা, যে কিভাবে ওই সময় আমাদের পূর্বপুরুষরা, আমাদের নানা, আমাদের দাদারা কিভাবে এই দেশটাকে স্বাধীন করার জন্য তাদের সর্বোচ্চ ত্যাগ করার মানসিকতা নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। সেই দেশে 2024 সালে এসে স্বাধীনতার 53 বছর পরে একটি যৌক্তিক দাবিতে আন্দোলনে নেমে আমাদেরকে শহীদ হতে হচ্ছে, গুলিবিদ্ধ হতে হচ্ছে, আমার বন্ধুকে লাঞ্ছিত হতে হচ্ছে, এবং কিছু ভাড়াটিয়া সন্ত্রাসীদেরকে আমাদের কাছে আমরা দেখেছি গতকাল রাত থেকে কিছু মাইক্রো বাস বিশ্ববিদ্যালয়ে এসেছে, কয়েক দফায় এসছে বিভিন্ন পয়েন্ট দিয়ে, এবং আজকে আন্দোলন দমানোর জন্য যখন ঢাকার টোকাইদেরকে দিয়ে এই আন্দোলন দমন করা সম্ভব ছিল না, তখন নারায়ণগঞ্জ থেকে বন্ধন বাসে করে, আমি নাম বলছি না, যে তারা এই টোকাইদেরকে দিয়ে নিয়ে এসেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে দমন করার জন্য। আমি ভিডিওটা আপনাকে একটু দেখাই। এই রামদা হাতে এরা কারা, এই বিশ্ববিদ্যালয়ে এসছে এরা কারা, আপনি জাস্ট দেখেন, ভিডিওটা একটু দেখাচ্ছি, এরা কোথা থেকে এসছে। আপনি বলছিলেন আমি এগুলো কেন দেখাচ্ছি, যে আসলে না, এগুলো আমরা কিছু একটা শান্তিপূর্ণ কর্মসূচিকে সংঘাতের দিকে নিয়ে যাওয়ার জন্য যত ধরনের আয়োজন দরকার সবাই সম্পন্ন করেছে। তবে সমাজের ইতিহাসে কোনো ব্যর্থতার ছাপ নেই। আমাদেরকে যতভাবেই হোক দমন নিপীড়ন নির্যাতন করা হয়, আমার ভাইদেরকে শহীদ করা হয়, যেভাবে যত রকম অত্যাচার তারা করবে, তত বেশি আমরা সফলতার দিকে এগিয়ে যাব। এবং আমরা সফলতার দ্বার প্রান্তে। আমরা আশা করছি সরকার তার চিন্তা ভাবনা পরিবর্তন করবে এবং আমাদের প্রতি ইতিবাচক হয়ে এই আমাদের দাবি মেনে নেবে, এবং আমাদের ভাইদের উপরে নির্যাতনকারী প্রত্যেকটি সন্ত্রাসীর বিচার করবে। এবং এই বাংলাদেশ যদি ইতিহাসে থাকে, বাংলাদেশ নামক রাষ্ট্র যদি থাকে, কোনো না কোনো একদিন এই নির্যাতনকারীদেরকে, এই সন্ত্রাসীদেরকে আমরা যে কোনো উপায়ে বিচারের মুখোমুখি আমরা ইনশাল্লাহ করবো। কারণ এই যৌক্তিক দাবি আমরা দেখেছি যে স্বাধীনতার 42 বছর পরেও, যুদ্ধ অপরাধীদের বিচার করা হয়েছে। সে যে কোনো প্রক্রিয়া, এটা নিয়ে আপনার জানার প্রশ্ন আছে। সুতরাং 2024 সালে এতগুলো মিডিয়ার সামনে যারা অস্ত্রের ঝনঝনানি দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে উত্তপ্ত করেছে, আমার ভাই বোনদেরকে শহীদ করেছে, আমার বোনদেরকে লাঞ্ছিত করেছে, আমাদেরকে চরমভাবে আহত করেছে, অবশ্যই যে কোনো না ভাবেই। এবং আপনি একটা জিনিস দেখেন যে গত 2018 সালে কোটা সংস্কার আন্দোলন যখন হয়েছিল, ওই সময় যারা আমাদেরকে বিভিন্ন ভাবে নির্যাতন নিপীড়ন করেছিল, বিভিন্ন হলে গিয়ে হামলা চালিয়েছিল, শিক্ষার্থীদেরকে
লাঞ্ছিত করেছিল, তারা এখন পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। রিভেঞ্জ অফ নেচার। এবং এরা কেউ পরবর্তীতে রাজনীতিতেও ওইরকম পদ পদবি পায়নি, চাকরি বাকরিও হয় নাই, পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। তো আমরা এই শান্তিপূর্ণ কর্মসূচি আমাদের ছিল তারা কেউ কোটায় মানে যারা কোটার বিরুদ্ধে ছিল তারা কেউ চাকরি পায়নি, এরকমও তো সাদ্দাম হোসেন। তারা তো চাকরি পায়নি, এবং যারা মানে সামনে থেকে আমাদেরকে নির্যাতন করেছিল, বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়েছিল, তাদের কেউ ব্যক্তিগত জীবনে এখন ভালো নেই। ব্যক্তিগত জীবনে এখন ভালো নেই কেন বলছি, এবং আপনার আজ হোক বা কাল হোক কোনো না কোনো সময় তাদের অপকর্মের জন্য তাদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে।